নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো বন্ধুরা। আজ আমার পছন্দের এই দুটো ঘটনা তোমাদের শোনাবো। আমার পছন্দ মানে, একে তো পুরনো দিনের ঘটনা, তখনকার পরিবেশটাই ছিল রোমাঞ্চকর, ভৌতিক ঘটনার উপযুক্ত পরিবেশ। আর দ্বিতীয় হলো আনকমন বা ইউনিক কিছু থাকা। আজকের ঘটনা দুটির মধ্যে এই সব জিনিসই রয়েছে, তাই আজকের ঘটনাগুলো আমার খুব পছন্দের। শুনে দেখো, আশা করি তোমাদেরও হেভি লাগবে। প্রথম ঘটনাটি শেয়ার করেছে সোমা মুখার্জি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, কাল বিলম্ব না করে তোমরা প্লিজ ঘটনা পাঠাও, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এরকম নিত্য নতুন ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হাই অমিতদা, আমি সোমা মুখার্জি। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে ঘটনা পাঠাবো, কিন্তু কিছুতেই আর সময় করে উঠতে পারছিলাম না। তবে যখন দেখলাম ঘটনার অভাবে অলৌকিক বন্ধ হয়ে যেতে চলেছে, তখন ভাবলাম আর বিলম্ব করা উচিত হবে না। এখনই যদি না পাঠাই তাহলে আর ঘটনা পাঠাবো কবে? তাই একটু সময় করে তোমাকে ঘটনা বলতে বসলাম। যদিও এই ঘটনার ক্রেডিট আমার নিজের নয়, আমার বড় মেয়ের। আমার দুই মেয়ে, বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে আর ছোট মেয়ে পড়ে ক্লাস 2-এ। এই ঘটনাটা আমার বড় মেয়েই আমাকে বলেছে ওর এক বান্ধবীর থেকে শুনে। ওর এক বান্ধবী আছে, নাম সঞ্জনা। ওর বাবার সঙ্গেই ঘটেছিল এই ঘটনাটি, অনেক ছোটবেলায়। ওর বাবার বয়স তখন ওই বছর 20 হবে। ওদের আদিবাড়ি বিহারের কোন একটা গ্রামে। সেই সময় ওর বাবার খুব ভালো একজন বন্ধু ছিল, আর সেদিনটা ছিল ওনার সেই বন্ধুরই জন্মদিন। খুব বেশি একটা দূরে ছিল না সেই বন্ধুর বাড়ি, তাও উনি সাইকেল নিয়েই বন্ধুর বাড়ি গিয়েছিলেন। সন্ধ্যের আগেই উনি বেরিয়েছিলেন যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন। তারপর সবাই মিলে জন্মদিন পালন করলেন। তারপর যখন ফিরবেন, ওনার বন্ধু তখন ওনাকে বাড়ির জন্য অনেকটা খাবার প্যাক করে দিলেন। সঞ্জনার বাবা বলেন, আরে বাড়ির সবাই এতক্ষণে খেয়ে শুয়ে পড়েছে রে, দরকার নেই এসব, ছাড়। কিন্তু ওনারা কেউ শুনলেন না, জোর করে খাবার প্যাক করে দিয়েছিলেন। তো এরপর উনি ফিরতে লাগলেন। রাত বাজে তখন 9টার বেশি। ওই সময় ওসব জায়গায় রাত 8টার মধ্যেই সবাই খেয়ে শুয়ে পড়ত। সেখানে রাত 9টা, 9:30 মানে নিশতি রাত বলতে পারো। রাস্তায় কোনো লোকজন নেই, নিস্তব্ধ চারদিক। তার মধ্যে দিয়েই উনি সাইকেল চালিয়ে ফিরছেন। মাঠের পাশে রাস্তাটা ধরে যখন ফিরছিলেন, তখন হঠাৎই একটা ভয়াবহ ঘটনা ঘটল। ওখানে সাইকেলটা টানতে ওনার খুব কষ্ট হচ্ছিল, যেন পেছনের ক্যারিয়ারে কেউ বসে পড়েছে। কিন্তু এখানে বসবেটা কে? উনি তখন গায়ের জোরে সাইকেলের প্যাডেল ঘোরাতে লাগলেন, কিন্তু না, ওভাবেও বেশিক্ষণ টানা গেল না। উনি তো তখন অবাক হয়ে গেলেন, এরকম হচ্ছে কেন। একবার বোধ হয় পেছন ঘুরেও তাকিয়েছিলেন, সেই মুহূর্তে কিছু দেখতে পাননি। এমন সময় পেছনের ক্যারিয়ার থেকে কে যেন বলে উঠল, খাবারগুলো দিয়ে যা। এবার উনি চমকে উঠলেন। কি বলল কথাটা? সঙ্গে সঙ্গে সাইকেলটা দাঁড় করিয়ে সাইকেল থেকে নেমে পড়লেন। তখন দেখতে পান সাইকেলের ক্যারিয়ারের উপরে একটি ভয়ঙ্কর মহিলা আকৃতি বসা। বারবার তার আকৃতি কেমন বদলে বদলে যাচ্ছে। কখনো চোখগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে, কখনো জিভটা এক হাত বাইরে বেরিয়ে পড়ছে।
চুলগুলো উঠছে, বিকট ভাবে হাসছে কখনো। এসব দেখে উনি তো মারাত্মক ভয় পেয়ে যান। খাবারগুলো কোনো রকমে বের করে নিতে পেরেছিলেন, কিন্তু সাইকেলটা ছাড়াতে পারলেন না। সাইকেলটা ফেলেই তখন উনি দৌড়তে লাগলেন। পেছন পেছন তখন জিনিসটাও ওনাকে ধাওয়া করতে লাগলো। হাওয়ায় ভেসে ভেসে যত এগোচ্ছে ততই যেন বড় হচ্ছিল জিনিসটা, আর বলছিল, খাবারগুলো দিয়ে যা। এই সময় আবার একটা ঘটনা ঘটলো। আগেই তো বলেছিলাম ওনার সেই বন্ধুর বাড়ি ওনাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। তার মধ্যে সাইকেলে করে অর্ধেকের বেশি রাস্তায় উনি চলে এসেছিলেন। অল্প একটুই রাস্তা বাকি আর, কিন্তু সেইটুকু রাস্তাও কিছুতেই আর শেষ হচ্ছিল না। রাস্তা যেন আর ফুরায় না। আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল সেদিন কোনো বাড়িঘর দেখাও যাচ্ছিল না। মানে একরকম ভুলভুলাইয়ার মতো অবস্থা। আর এরকম অবস্থায় পেছন থেকে জিনিসটা ওনাকে ধরতে আসছিল। কি যে ভয়ঙ্কর পরিস্থিতি, ভাবলেই গায়ে কাঁটা দেয়। উনি তখন বাঁচার জন্য এক মুঠো খাবার ওদিকে ছুঁড়ে দিয়েছিলেন। জিনিসটা সেদিকে দৃষ্টিপাত করল না। সঞ্জনার বাবা তখন প্রায় ধরেই নিয়েছিলেন আজ আর উনি বেঁচে বাড়িতে ফিরবেন না। মাথা তখন আর কোনো কাজ করছিল না ওনার। তারই মধ্যে আমতা আমতা করে উনি তখন হনুমান চালিসা আওড়াতে লাগলেন। এবার একটা কাণ্ড হলো। কুয়াশা যেমন ধীরে ধীরে কেটে যায়, ওই রকমই আশেপাশের চিত্রটা আস্তে আস্তে বদলে যেতে লাগলো। ওই জিনিসটাও বারবার করে দাঁড়িয়ে পড়তে লাগলো। উনি তখন বুঝতে পারলেন যে এ হলোই হনুমান চালিসা পাঠ করার প্রভাব। এটাই একমাত্র এখন বাঁচাতে পারে ওনাকে, এটাই একমাত্র অবলম্বন। তখন উনি আরো মনোযোগ সহকারে ভালো করে হনুমান চালিসায় পাঠ করতে লাগলেন। আস্তে আস্তে চারপাশের পরিবেশটা কেমন পরিষ্কার হয়ে গেল। অল্প দূরেই উনি ওনাদের বাড়িও দেখতে পেলেন। তখন আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ছুটলেন ওদিকে। গিয়ে বাড়ির দরজায় হুমড়ি খেয়ে পড়লেন। দরজা পেটাতে লাগলেন আর মা মা করে ডাকতে লাগলেন। ওনার মা তখন বলেন, আরে বাবা আসছি, দরজা ভেঙে ফেলবি নাকি? কি এমন হলো হ্যাঁ? তারপর এসে যেই না দরজা খুলেছেন, উনিও তো হতভম্ব হয়ে গেলেন। ছেলের পেছন পেছন ওটা গিয়ে গিয়ে আসছে। ওনার ছেলে তো প্রায় ওনাকে ধাক্কা মেরে ঘরে ঢুকে আগে দরজা বন্ধ করে দিলেন। হৃৎপিণ্ডটা যেন ফেটে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তারপর একটু শান্ত হয়ে ঘটনাটা বললেন মাকে। শুনে ওনার মা বলেন, এমন ভুল কেউ করে? খাবারটা দিয়ে দিলেই তো শান্ত হয়ে যেত। উনি তখন বলেন, না না মা, আমি এক মুঠো খাবার দিয়েও দেখেছি, খাইনি। মানে ও আসলে আমাকে মারতে চাইছিল। ওনার মা তখন বলেন, ওই খাবার আর খাওয়া যাবে না, দে দেখি। বলে উনি খাবারটা নিয়ে তখন বাইরে উঠোনে ছুঁড়ে ফেলে দেন। তারপর সারাটা রাত আর দরজা খোলেননি। পরদিন ভোরবেলায় দরজা খুলে বাইরে বেরোলেন। রোজের মতোই সব শান্ত নিস্তব্ধ, কিন্তু অবাক হলেন এটা দেখে যে উঠোন একদম পরিষ্কার। ব্যাগ শুদ্ধ খাবার উঠোনেই না ফেলে দিয়েছিলেন, কিন্তু কোথায়? কিছুই তো নেই। একটা দানা পর্যন্ত পড়ে নেই। কুকুর বেড়ালে খেয়ে গেলে তো এত পরিষ্কার করে খাবে না। তাহলে কিসে খেয়ে গেল এত খাবার? তারপর বাড়িটাকে শুদ্ধিকরণ করা হয়েছিল, যাতে ওই আত্মার কোনো প্রভাব ওই বাড়িতে না পড়ে। সত্যি সত্যি তারপর আর কিছুই হয়নি। পুরনো মানুষদের মুখে শোনা যায় ওই জায়গায় এককালে অ্যাক্সিডেন্টে একজন মহিলা মারা গিয়েছিলেন। তারপর থেকেই ওরকম
অতৃপ্ত আত্মা হয়ে রয়ে গেছে সে সেখানে। রাত বিরেতে ওই পথ ধরে কেউ আসা যাওয়া করলে তাকে ভয় দেখায়, মেরে ফেলার চেষ্টা করে। তাই তো এখনো রাতের বেলায় ওই পথ ধরে কেউ আসা যাওয়া করে না। জিনিসটা নাকি আজও সেখানেই আছে। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। দারুণ ভয়ের আর টান টান উত্তেজনার একটা ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের সেকেন্ড ঘটনা। এটাও একটা দুর্দান্ত ঘটনা। শেয়ার করেছে সীমাদি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, ক্লাস 8-এ পড়া একটা মেয়ে যদি এরকম ঘটনা শেয়ার করতে পারে, তোমরা কেন পারবে না? আমার বিশ্বাস চাইলেই পারবে। তাই আর কাল বিলম্ব না করে ঘটনা পাঠাও। ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখতে চাইলে লিখে পাঠাতে পারো, নাহলে ভয়েস মেসেজ করতে পারো। এবারে তাহলে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। হাই অমিত, আমি তোমার সীমাদি, আসানসোল থেকে বলছি। অনেকদিন পর আজ আবার তোমাকে একটা ঘটনা বলছি। অনেক বছর আগে এটা আমার মায়ের কাছে শোনা। কবেকার ঘটনা, কোথাকার ঘটনা ওসব আর মনে নেই, শুধু ঘটনাটুকু মনে আছে, সেটাই তোমাকে বলছি। সেই সময় কলেরার নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত, কারণ স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত ছিল না তখন। কলেরা মহামারীর রূপ নিয়ে গ্রামকে গ্রাম সাফ করে দিত। কাতারে কাতারে মানুষ মরত। এমনও হতো যে দাহ করার জন্যও গ্রামে একটা মানুষও অবশিষ্ট থাকতো না। কুকুর শিয়াল ঘুরে বেড়াতো রাস্তায়, চিল শকুন উঠত গায়ের আকাশে। তো এমনই একবারের ঘটনা, কলেরায় মুড়ি মুরগির মতো মানুষ মরছে সেখানে। এরকম অবস্থায় এক শিষ্য চলেছে তার গুরুদেবের বাড়ি। অনেকদিন যাওয়া হয় না। তাছাড়া চারদিকে যা শুরু হয়েছে, কে কতক্ষণ আছে বলা যায় না। কিছু একটা হয়ে যাওয়ার আগে গুরুদেবের সঙ্গে না হয় একবার একটু দেখা করে আসা যাক। এইভাবে উনি গুরুদেবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তবে একটা জিনিস দেখে উনি খুব অবাক হলেন। আগে যতবার এই গ্রামে এসেছেন, লোকজন গিজগিজ করতো চারদিকে, অথচ এবার কোনো লোকজন নেই কেন? এসব দেখতে দেখতে উনি গুরুদেবের বাড়িতে পৌঁছলেন। গুরুদেবের বাড়িতে ওনাকে বেশ আদর আপ্যায়ন, খাতির যত্ন করা হলো। দুপুর হলো, গুরুমা ওনাকে খেতে ডাকলেন। উনি তখন বললেন, গুরুদেব ভোজন সেরেছেন? গুরুমা উত্তর দেন, হ্যাঁ, তিনি খেয়ে একটু বিশ্রাম করছেন। তুমি এবার একটু খেয়ে নাও বাবা। উনি তখন বলেন, কি রান্না হয়েছে মা? বেশি কিছু কিন্তু আমি খাবো না। উত্তরে গুরুমা বলেন, না না, বেশি কিছু রান্না হয়নি, ভাত, ডাল আর একটু ভাজা ভুজি। শিষ্য বললেন, ওই ভালো, তবে ডালের সাথে যদি একটু গন্ধরাজ লেবু হতো, হা হা, অমৃত লাগতো। আচ্ছা, আমি হাত ধুয়ে আসছি। গুরুমা বললেন, ঠিক আছে, তুমি হাত ধুয়ে এসো, আমি তোমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে আসছি। তারপর সেই শিষ্য হাত ধুতে গেলেন। হাত ধুয়ে আবার যেই ঘরে ঢুকতে যাবেন, হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়লেন একটা জিনিস দেখে। গুরুমা আসন পেতে খাবার বাড়ছেন। ঘরের পাশেই একটা ছোট্ট বাগান মতো ছিল। নানান রকমের ফুল ফলের গাছ ছিল সেখানে। সেখানে গন্ধরাজ লেবুরও একটি গাছ ছিল। উনি দেখলেন গুরুমা ওই রান্নাঘরে পিঁড়িতে বসেই হাত বাড়িয়ে বাগানের ওই লেবু গাছটা থেকে উনি লেবু পাড়ছেন। এই দেখে তো উনি তখন ভয়ে আঁতকে ওঠেন। কোনো জ্যান্ত মানুষের হাত এত লম্বা হয় কি করে? বুঝতে পারলেন ব্যাপার স্বাভাবিক নয়। উনি তাই আর ঘরে না ঢুকে ওখান থেকে দিলেন দৌড়। পথে আর কোনো দিকে তাকালেন না,
দৌড়তে দৌড়তে সোজা গিয়ে থামলেন একেবারে গ্রামের সীমানা পার হয়ে। সেখানে জনা কয়েক লোক তখন গল্প করছিলেন। তারা ওনাকে দেখতে পান, জিজ্ঞেস করেন, এরকম হাঁপাচ্ছেন কেন মশাই? কে আপনি? কোত্থেকে আসছেন? উনি তখন সব ঘটনা খুলে বললেন। শুনে তো লোকগুলো অবাক, বলেন, কি বলছেন আপনি? ওই গায়ে তো একটাও লোক আর বেঁচে নেই। কলেরায় পুরো গাঁ সাফ হয়ে গিয়েছে। তখন সেই শিষ্যটির কিছু আর বুঝতে বাকি থাকলো না যে গুরুমা গুরুদেব সবাই ওই কলেরায় মারা পড়েছেন। শিষ্যটি আরো ভাবলেন, এই জন্যই তাহলে গায়ে কোনো লোকজন দেখিনি। ওপরওয়ালাকে অশেষ ধন্যবাদ যে কোনো রকমে প্রাণটা বেঁচে গিয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা। এটাও কিন্তু দারুণ একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে প্রিয়া সাহা লিখেছে, আমার মা তোমায় ঘটনা পাঠাতে চায় দাদা। তোমার সব ঘটনা আমি শুনি, তোমার ঘটনাগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, পাঠাতে বলো। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিত দাদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী। অসাধারণ হয়েছে ঘটনাটা, যে পাঠিয়েছে তাকেও ধন্যবাদ। কিন্তু আমি তো আপনাকে অনেক কিছু লিখেছিলাম, আপনি তো বললেন না। সত্যি বলতে তোমার লেখাগুলো বুঝতে একটু অসুবিধে হয়। কোনো সমস্যার কারণে লেখাগুলো উল্টো পাল্টা হয়ে যায়। কিন্তু যেহেতু তুমি ডেলি কমেন্ট করো আর কমেন্ট শোনো, তাই আমি চেষ্টা করি ডেলি তোমার কমেন্ট পড়ার। যতটা বুঝতে পারি ততটা পড়ি। এরপরে কমেন্ট করেছো পূর্বাশা অধিকারী। ঘটনাটা একটু অন্যরকম লাগলো আজ। অজন্তা ঘরে লিখেছে, খুব আশ্চর্য আর অবাক করা একটা ঘটনা, খুব খুব ভালো লাগলো শুনে। আশিস কুমার দে লিখেছে, ঘটনাটা একদম অন্যরকম। সুলেখা পণ্ডিত লিখেছে, তোমার গলায় ঘটনা দারুণ লাগলো শুনতে। সুদেশা সিংহা রয় উনি লিখেছেন, সাংঘাতিক ভয়ের ঘটনা, তবে ভালো লাগলো। অন্তর্শী লিখেছে, দুর্দান্ত ঘটনা দাদা। অমিতা জেঠিমা লিখেছেন, এসে গেছি অমিত, তোমার সব ইউনিক ঘটনা শুনতে, জানি দারুণ হবে। এছাড়াও আরও কমেন্ট করেছ মায়াদি, মিতা রয়, অক্ষয় অধিকারী, দেবাশিস খাটুয়া, মৌসুমী মুখার্জি, সীমী মুখার্জি, সোমা, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুরদীপ কুণ্ডু, কল্যাণী নন্দী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।